হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুলের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ফিজিক্স ফার্স্ট পেপারে তোমাদের সবার সাথে আমি আছি কাজী মোহাম্মদ মোস্তফা রায়হান। আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে পর্যাবৃত্তিক গতি। প্রতি বছরই ঢাকা ভার্সিটিতে এই চ্যাপ্টার থেকে একটা বা দুটো কোয়েশ্চেন আসে। তো আমাদের আজকে আলোচনা যে টপিকটা হবে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু থিওরিগুলো এবং তার সাথে রিলেভেন্ট যেসব ম্যাথ বিগত বছরগুলোতে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করা। প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পর্যাবৃত্তিক গতি কি। পর্যাবৃত্তিক গতি হচ্ছে এমন এক ধরনের গতি যেটি হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একটি নির্দিষ্ট বিন্দুকে পুনরাবৃত্তি করে বা অতিক্রম করে, সেটিকে আমরা বলি হচ্ছে পর্যাবৃত্তিক গতি। যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে, আমরা যদি বিন্দুটা ধরে নিই এখানে অবস্থান করছে, তাহলে একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর এখানে যে এই বিন্দুটাকে অতিক্রম করছে, এই গতিটাকে আমরা পর্যাবৃত্তিক গতি বলতে পারি। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে আমরা যে একটু নির্দিষ্ট সময় পর পর বলছি, এটা একটা নাম আছে যেটাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট বিন্দুকে যদি আমরা অতিক্রম করি সেটাকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্তিক গতি। এটার যদি আরেকটা উদাহরণ দেখি সেটা হচ্ছে সরল দোলক। সরল দোলককে আমরা যদি বলি একটা নির্দিষ্ট বিন্দু যদি আমরা সিলেক্ট করে দিই, এখানে আমরা বিন্দুটা ধরে নিলাম সাম্যাবস্থা। এই সাম্যাবস্থাকে আমরা দেখব একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে, আমরা যদি ধরে নেই যে ওই নির্দিষ্ট দিকটা হচ্ছে এটা, তাহলে আমরা এখানে দেখব একটা নির্দিষ্ট সময় পরপরই, যেটাকে আমরা বলি পর্যায়কাল, একটা নির্দিষ্ট দিক থেকে এই সরল দোলকটি বারবার সাম্যাবস্থাকে অতিক্রম করছে। তাহলে এটাও হবে এক ধরনের পর্যাবৃত্তিক গতির উদাহরণ। এবার আমরা চলে আসছি এই চ্যাপ্টারটির প্রথম টাইপের ম্যাথগুলোতে, যেগুলো সরল সন্ধিত গতির রাশিসমূহ নিয়ে। প্রথমে আমাদের যে জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে সরল সন্ধিত গতির কণার সরণের সমীকরণ, যেটি হচ্ছে y = sin ωt। এটা কিভাবে এসেছে? এটা আমরা যদি সরল দোলকটিকে একটি বৃত্তের সাথে তুলনা করি এবং আমরা যদি দেখি যে এটি ওর সাম্যাবস্থাটা, তাহলে এখানে যখন ও থেকে একটি সরণ তৈরি হবে, আমরা ধরে নিলাম যে সরণটি সেটি হচ্ছে y। এটিকে আমরা বলছি সাম্যাবস্থা থেকে কণার সরণের সমীকরণটি। তো এই ওয়াইটি হবে আমরা যদি সাম্যাবস্থা থেকে সরে আসি, এটা যদি সাম্যাবস্থা হয়, এখান থেকে সরে আমরা এই জায়গায় আসলাম, আমরা ওয়াই বলছি হলো এখানে যে সাম্যাবস্থা ছিল তার থেকে এটার দূরত্বটাকে, তাহলে এটা ওয়াই। আর আমরা যদি এটার সর্বোচ্চ বিস্তার যদি বের করতে চাই এই অবস্থাতে, এখানে সর্বোচ্চ বিস্তার কখন হবে? যখন সে ও থেকে এতে গিয়ে পৌঁছাবে, তখন আমরা সেটাকে বলি সর্বোচ্চ বিস্তার হয়। এই সর্বোচ্চ বিস্তারটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এ দিয়ে। তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ বিস্তার কখন হবে? এখানে সর্বোচ্চ বিস্তার হবে সে যখন ঠিক তার এই বিন্দুটাতে আসবে, তখন আমরা দেখব এখানে সর্বোচ্চ বিস্তার হচ্ছে, তার মানে এটা এ। যদি এখানে খেয়াল করো এই বৃত্তটার ব্যাসার্ধ এ, আমরা যদি এখানে একটা অ্যাঙ্গেল সেট করে দিই যেটা থিটা, তাহলে আমরা এখানে এই ত্রিভুজটাতে, এতটুকু ত্রিভুজটার মধ্যে আমরা বলতে পারি sin θ y বাই a। এখন sin θ যদি y বাই a হয়, তাহলে y সমান আমরা কি বলতে পারি? a sin θ। এবার তাহলে আমরা আসি থিটা সমান, আবার আমরা কি জানি? কৌণিক বেগ সমান θ বাই t। তাহলে থিটা সমান আমরা লিখতে পারি কি? θ = ওমেগা টি। তার এখান থেকে আমরা লিখতে পারবো a sin ωt, যেখানে ওমেগাটা হলো এই জায়গায়, ওমেগাটা হলো কৌণিক কম্পাঙ্ক, আর টিটা হলো সময়, আর এ হলো আমাদের বিস্তার। আচ্ছা, তাহলে এবার এগুলো একটু মুছে দেই। এবার আমরা দেখি, আমরা যদি একটি সরল দোলকের ক্ষেত্রে চিন্তা করি, সরল দোলকের ক্ষেত্রে শুরু যদি আমরা ধরে নেই যে ও বিন্দু থেকে শুরু হচ্ছে, তাহলে এটি প্রথমে ও থেকে স্টার্ট করে এতে পৌঁছাবে,
আবার হচ্ছে সে এ থেকে হচ্ছে ওতে আসবে, ও থেকে সে আবার বিতে যাবে এবং বি থেকে সে আবার ব্যাক করবে হচ্ছে ওতে। সে যখন আবার ও বিন্দুতে ব্যাক করবে তখন আমরা বলতে পারি সে হচ্ছে একটা নির্দিষ্ট সময় করব একই দিক থেকে আবার ও বিন্দুকে পরিক্রমণ করতেছে। তার মানে ওই সময়টা হবে হচ্ছে পর্যায়কাল, যেটাকে আমরা হচ্ছে টি দিয়ে প্রকাশ করি। তাহলে টিটা হচ্ছে পর্যায়কাল, বা আবার আমরা অনেক সময় এটাকে হচ্ছে দোলনকাল বলি। তাহলে এটা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। এবার আমরা যদি একটা গ্রাফ খেয়াল করি, সেটা থেকে আমরা দেখব যে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের সাথে আমরা যদি স্মরণের চেঞ্জটা হিসাব করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি t/4, t/2, 3t/4 আর টি দিয়ে হচ্ছে সময়টাকে প্রকাশ করা হচ্ছে। এখন আমরা যদি পর্যায়কালকে টোটাল 4টা ভাগে ভাগ করি, তাহলে আমরা একটা দেখব ও থেকে এতে যাওয়া পর্যন্ত, এ থেকে ওতে আসা পর্যন্ত, ও থেকে বিতে যাওয়া, আবার বি থেকে ওতে আসা। তাহলে প্রথমে t/4 এ আমরা দেখছি সে হচ্ছে সর্বোচ্চ স্মরণ হচ্ছে, তার মানে তার বিস্তার হচ্ছে এ। তার মানে t/4 এ আমরা দেখব যে তার স্মরণটা হবে হচ্ছে বিস্তারের সমান, যেটা হচ্ছে এ। এরপর আমরা যদি হচ্ছে পর্যায়কালের অর্ধেকে নেই, তার মানে t/2 তে নেই, তাহলে সে আবার ব্যাক করছে হচ্ছে ওতে। তাহলে আমরা দেখব যে হচ্ছে স্মরণ হয়ে যাবে আবার 0। তারপর একইভাবে আমরা যদি 3t/4 ইউজ করি, তাহলে আমরা দেখব সেটাই হচ্ছে আবার ব্যাক করছে হচ্ছে সর্বোচ্চ স্মরণে, কিন্তু এবার আগের চেয়ে বিপরীত দিকে। তাহলে আগে যদি এ হইতো, এখন হবে হচ্ছে -এ। তারপর আবার যদি আমরা পর্যায়কাল সম্পূর্ণ করি, তাহলে সে আবার হচ্ছে আগের অবস্থায় ব্যাক করবে। সেটাকে আমরা বলবো হচ্ছে একটা সম্পূর্ণ পর্যায় সম্পূর্ণ হওয়া। আচ্ছা, একইভাবে আমরা যদি হচ্ছে সময়ের সাথে চিন্তা না করে এই যে দশার সাথে চিন্তা করি, এই পুরো অংশটাকে আমরা বলছি হলো দশা। তাহলে দশার সাথে যদি আমরা এই পুরো জিনিসটাকে চিন্তা করি, তাহলে আমরা দেখব যে হচ্ছে একই জিনিস আমরা যদি আবার একটা সার্কেলের সাথে তুলনা করি, তাহলে হচ্ছে সর্বোচ্চ কখন হয়, যখন হচ্ছে সে এই বিন্দুটাতে থাকবে। তাহলে এই বিন্দুটাতে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা হবে হচ্ছে 90 ডিগ্রি, বা আমরা যেটাকে বলি হচ্ছে π/2। তাহলে এখানে যে দশা পার্থক্যটা তৈরি হবে সেটা হবে হচ্ছে π/2 এর। আমরা π/2 এর যখন দশা পার্থক্য হবে বা দশা তৈরি থাকবে, তখন হচ্ছে আমাদের বিস্তার হবে এ। পায়ে হবে হচ্ছে আবার 0, 3π/2 এ হবে হচ্ছে আবার সর্বোচ্চ বাট বিপরীত দিকে, আবার আমরা 2π পাবো, আবার আমাদের স্মরণ হয়ে যাবে হচ্ছে 0। এই ক্ষেত্রে যদি তোমরা খেয়াল করো, আমরা যখন হিসাব শুরু করেছি, আমরা শুরু করেছিলাম হচ্ছে সাম্যাবস্থা থেকে, একদম যখন y হচ্ছে 0। সেটার জন্য এই ক্ষেত্রে কোনো আদি দশা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যদি এটা না হয়ে এমন হয় যে আমরা একটু সাম্যাবস্থা থেকে একটু দূরে থেকে হচ্ছে ক্যালকুলেশনটা শুরু করেছি, যেমন আমরা যদি এখানে শুরু না করে ঠিক তার একটু পর থেকে হচ্ছে শুরু করতাম, তাহলে এখানে যেটা তৈরি হতো, এখানে হচ্ছে একটা আগে থেকে একটা দশা থাকতো, যেটাকে আমরা বলি হচ্ছে আদি দশা। তার মানে এখানে যখন এখানে শুরু না হয়, জিনিসটা শুরু হওয়ার কথা ছিল হচ্ছে এখান থেকে। এই যে এই গ্যাপটা, সেটাকে আমরা বলি হচ্ছে আদি দশা, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল্টা দিয়ে। তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে a sin ω t প্লাস ডেল্টা। এই ডেল্টাটা বোঝাচ্ছে হলো আদি দশাকে। এই ক্ষেত্রে আমরা যে চিত্রটা দেখতেছি, সেই ক্ষেত্রে আদি দশাটা হচ্ছে পজিটিভ। আদি দশাটা কখন নেগেটিভ হইতো, যদি হচ্ছে আগে শুরু না হয়, আমরা যদি এটা এখান থেকে শুরু হতো, বা তাহলে গ্রাফটা হইতে হচ্ছে এভাবে যদি আমরা গ্রাফটা পেতাম, তাহলে আমরা বলতাম যে এখানে আদি দশাটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই রিলেটেড যদি আমরা একটা ম্যাথ দেখি, আমরা দেখতেছি y দেওয়া আছে হচ্ছে 12 sin π/5 × t প্লাস π/4। এই কোণটির বিস্তার, কম্পাঙ্ক, পর্যায়কাল এবং আদি দশা আমাদের বের করতে হবে। যদি আমরা y ফর্মুলাটাতে যদি মতো করে যদি লিখি a sin ω t প্লাস হচ্ছে ডেল্টা, এখানে আমরা যদি এই দুইটার মধ্যে তুলনা করি, তাহলে দেখব যে আমাদের বিস্তারটা হচ্ছে এখানে আসলে 12। তার মানে আমাদের আর এখানে ক্যালকুলেশনের কোনো দরকার নেই, খুবই সহজ। আমাদের বিস্তারটা পাবো হচ্ছে আমরা 12। আমাদের হচ্ছে কম্পাঙ্ক বের করতে বলেছেন। কম্পাঙ্ক বের করা মানে আমাদের হচ্ছে f বের করতে হবে।
এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে π/5। আবার আমরা জানি ওমেগা সমান হচ্ছে 2π ইন্টু এফ। তাহলে 2π ইন্টু এফ ইজ ইকুয়াল টু π/5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু π ডিভাইডেড বাই 2π ইন্টু 5। তাহলে আমাদের পাই আর পাই হচ্ছে কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/10, যেটা হচ্ছে 0.1। তার মানে আমাদের এখানে কম্পাঙ্কের মান হচ্ছে 0.1 হার্টজ। তারপর যদি আমাদের পর্যায়কাল বের করতে হয়, পর্যায়কালটা কি? পর্যায়কালটা হচ্ছে টি। টি সমান আমরা জানি টি সমান হচ্ছে 1/f। তাহলে আমাদের এটা জাস্ট সিম্পলি হবে হচ্ছে 1/0.1। তাহলে যেটা আমরা পাবো হচ্ছে 10। তাহলে আমাদের টি পর্যায়কালটা আসতেছে হচ্ছে এই ক্ষেত্রে 10 সেকেন্ড। আর আমরা যদি এখানে আদি দশা দেখি, আদি দশাটা খুবই সিম্পলি দেখা যাচ্ছে। যদি আমরা ডেল্টা সমান হবে কত? π/4। তাহলে আমাদের এই ক্ষেত্রে আদি দশাটি হচ্ছে π/4। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, এই ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি আর y ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে এই ক্ষেত্রে দশা পার্থক্যটা কতটুকু। আমরা এটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যদি চিত্র দেখি দুইটা গ্রাফের, আমরা যদি সাইনের চিত্রটা দেখি, সাইন হচ্ছে হলো সাধারণত শুরু হয় যখন হচ্ছে একদম সাম্য অবস্থা থেকে এভাবে হচ্ছে আমরা বলি যে এটা হচ্ছে সাইনের গ্রাফ। আর যদি আমাদের কজের গ্রাফটা আমরা খেয়াল করি, সেটা হচ্ছে হলো অনেকটা এমন। তো এই ক্ষেত্রে তোমরা দেখেই বলতে পারছো যে এখানে যদি হচ্ছে আমরা এখানে আমাদের দশাটা থাকে হচ্ছে π/2, একটু আগে আমরা দেখে আসছি। এখানে হচ্ছে পাই, এই জায়গাটাতে থাকে হচ্ছে 3π/4 আর লাস্টে এই বিন্দুটাতে থাকে হচ্ছে 2π। তাহলে এখান থেকে আমরা দেখেই বলে দিতে পারবো যে হচ্ছে এই দুটি গ্রাফের মধ্যে যে দশা পার্থক্যটা আছে সেটি হচ্ছে π/2 এর। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে π/2। এছাড়াও আমরা আরেকভাবে হচ্ছে এটা সলভ করতে পারি। যেমন আমরা যদি লিখি y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি, এটা আমরা রেখে দিলাম। আর আমাদের আরেকটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি। তাহলে আমরা এখানে লিখতে পারি sin π/2 প্লাস হচ্ছে ওমেগা টি। তাহলে আমরা এখানে লিখতে পারবো a sin ওমেগা টি প্লাস π/2, যেটি হচ্ছে অনেকটা আগের মতোই a sin ওমেগা টি প্লাস ডেল্টার মতো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি তুলনা করি দুইটা, তাহলে এখানে দুইটার দশা পার্থক্যটা তৈরি হচ্ছে হলো π/2। এবার আমরা আবার একটু ব্যাক করি। আমাদের স্মরণের পরে আবার আমাদের এখানে রাশি সমূহে আরো কিছু ব্যাপার আছে। যেমন প্রথমেই যে জিনিসটা আমরা যদি হচ্ছে y কে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটি হচ্ছে বেগ, যেটি হচ্ছে a ওমেগা cos ওমেগা টি। আবার সেটিকে আমরা হচ্ছে অন্যভাবে লিখতে পারি ওমেগা ইন্টু √a² মাইনাস y²। এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পারবো যখন আমরা একটা সরল দোলক দেখি, তখন হচ্ছে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, তারপর যখন হচ্ছে সাম্যাবস্থার দিকে আসে, তখন হচ্ছে তার বেগ আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে বাড়তে যখন হচ্ছে ঠিক সাম্যাবস্থায় আসে, তখন তার বেগ হচ্ছে ম্যাক্সিমাম হয়। তাহলে আমরা সেটা বলি হচ্ছে ভি ম্যাক্স। এরপরে আবার যখন হচ্ছে সাম্যাবস্থা থেকে দূরে সরতে থাকে, তখন হচ্ছে তার বেগ আবার কমতে থাকে। এখানে এসে তার বেগ হয়ে যাবে আবার 0। তার মানে আমরা যদি বলি এই সর্বোচ্চ স্মরণে বেগটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 0। এখানেও বেগ হবে 0, আবার বি বিন্দুতে হচ্ছে বেগটা আমরা পাবো 0। তাহলে আমাদের এই ভি ম্যাক্সটা হচ্ছে হলো ঠিক সাম্যাবস্থায়, তার মানে যেখানে y এর মান হচ্ছে কত? 0। তাহলে আমরা যদি হচ্ছে এই ইকুয়েশনটাতে যদি y ইজ ইকুয়াল টু 0 বসায় দেই, তাহলে আমরা পাবো ভি ম্যাক্স হবে হচ্ছে ওমেগা ইন্টু a। তাহলে আমাদের ভি ম্যাক্স এর মান হচ্ছে ওমেগা a। আবার আমরা যদি এই বেগটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাবো ত্বরণ, যেটা হবে হচ্ছে মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। বা আমরা যদি হচ্ছে a সাইন ওমেগা টি কে y লিখি, তাহলে চলে আসবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার y। এখান থেকে আমরা বলতে পারি যদি হচ্ছে y যত বেশি হবে,
এর মানটা হচ্ছে তত বেশি হবে। তার মানে আমরা যদি সাম্যাবস্থা থেকে যত দূরে সরে যাব ততই হচ্ছে আমাদের ত্বরণের মানটি বাড়বে। বাট এখানে যদি তুমি একটা জিনিস খেয়াল করো তাহলে দেখবে যে মাইনাস আছে, তার মানে y যত বেশি হবে এ ততই বাড়বে, বাট তার দিক হবে হচ্ছে y এর দিকের বিপরীত। তার মানে y যদি হয় এদিকে তাহলে তখন ত্বরণটি কাজ করবে তার বিপরীত দিকে। তার মানে ত্বরণটি যদি সবসময় তার সাম্যাবস্থার দিকে কাজ করবে। এখানে তাহলে আমরা এটা থেকে বলতে পারি যখন হচ্ছে সর্বোচ্চ সরণ হবে তখন হচ্ছে ত্বরণটি ম্যাক্সিমাম হবে। তাহলে এই দুই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ম্যাক্সিমাম ত্বরণ। আর ঠিক মাঝখানে যেহেতু y = 0, ঠিক মাঝখানটাতে ত্বরণের মানটি হবে 0। তাহলে আমরা যদি সর্বোচ্চ সরণ বলি তখন y এর মান হবে হচ্ছে a। তাহলে আমরা সেটা থেকে বলতে পারি a max হবে হচ্ছে ω² a। এবার আমরা এখানে যদি খুবই সহজ দুটি ম্যাথ দেখি। প্রথমে হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনটা আছে যেটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 2008 আর 2009 এসেছিল, সেটি হচ্ছে সরল দোলকের পিণ্ডের সর্বোচ্চ ত্বরণটি কোন বিন্দুতে। যদি আমরা একটু আগে ব্যাক করি তাহলে দেখবো আমাদের সর্বোচ্চ সরণটি হবে হচ্ছে সর্বোচ্চ বিস্তারে বা হচ্ছে সর্বোচ্চ সরণে। তাহলে আমরা এখানে বলবো আমাদের এখানে হবে হচ্ছে সর্বোচ্চ বিস্তারে। এখানে আরো কিছু অপশন আছে, মাঝের সর্বনিম্ন বিন্দুতে বা হচ্ছে ক আর খ এর মাঝে বা হচ্ছে সমত্বরণের নড়ে। কোনটি আসলে ঠিক না। ঠিক সর্বনিম্ন বিন্দুতে আসলে ত্বরণটি 0, মাঝামাঝি বিন্দুতে ত্বরণটি সর্বোচ্চ এবং সর্বনিম্নের মাঝামাঝি হবে অবভিয়াসলি, আর সবসময় হচ্ছে সমত্বরণে নড়ে না, সেটা আমরা দেখতেই পাচ্ছি। পরের কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব একটি সরল দোল গতির বিস্তার a এবং দোলনকাল যদি t হয় তাহলে তার সর্বোচ্চ বেগ কত। তাহলে এখানে আমরা যদি দেখি আমাদের সর্বোচ্চ বেগের ফর্মুলা একটু আগে আমরা দেখেছি v = হচ্ছে ওমেগা a। এখানে তাহলে আমরা ওমেগা সমান লিখতে পারি 2π/t × a। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2πa/t। এখন আমরা পড়ব স্প্রিং ও স্প্রিং ধ্রুবক সম্পর্কে। প্রথমে আমাদের স্প্রিং সম্পর্কে যেটা জানতে হবে যে স্প্রিংটা আসলে সরলছন্দিত স্পন্দনের মতো বা সরলছন্দিত গতির মতো কিভাবে কাজ করে। আমরা এখানে লক্ষ্য করি আমাদের এই মাঝখানের লাইনটা হচ্ছে সাম্যাবস্থার হিসাবে প্রকাশ করছে। এখন আমরা যদি এই স্প্রিংটাকে তার সাম্যাবস্থা থেকে ডানে বা বামে যদি শিফট করি তাহলে আমাদের এখানে একটা বল কাজ করবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যদি হচ্ছে আমরা এটাকে ডানে শিফট করি তাহলে আমাদের বলটা কাজ করবে হচ্ছে বামে বা হচ্ছে সাম্যাবস্থার দিকে। আবার একইভাবে আমরা যদি তাকে বামে শিফট করি তাহলে আমাদের আবার রিস্টোরিং ফোর্স বা হচ্ছে প্রত্যায়নী বল সেটা হচ্ছে কাজ করবে আবার সাম্যাবস্থার দিকে বা ডানে। এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি, আমরা যত বেশি হচ্ছে এটাকে প্রসারিত করব ততই হচ্ছে বলের মানটা বাড়তে থাকবে। তাহলে আমরা এভাবেও বলতে পারি F is proportional to আসলে হচ্ছে x, বা আমরা বলতে পারি F যেদিকে কাজ করবে xটা তার বিপরীত দিকে কাজ করবে। তার মানে আমরা লিখতে পারবো F is proportional to -x। যখন আমরা হচ্ছে সমানুপাতিক চিহ্নটা তুলে দিব আমাদের একটা ধ্রুবক আনতে হবে। এখানে আমাদের যে ধ্রুবকটা কাজ করে সেটা হচ্ছে k। k বলতে কি বোঝায়? k হচ্ছে আমরা যে স্প্রিংটা ইউজ করছি এখানে এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবকটা কত, কারণ আমরা যখন আলাদা আলাদা স্প্রিং ব্যবহার করব আমাদের স্প্রিং ধ্রুবকের মান আলাদা হবে। তো আমাদের এই কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। আচ্ছা, তাহলে এরপর আমরা আবার F সমান লিখতে পারি হচ্ছে ma - kx। তাহলে আমাদের a সমান দাঁড়াচ্ছে হচ্ছে -k/m × x। আবার আমরা হচ্ছে যদি হচ্ছে এটাকে a সমান বা ত্বরণ সমান লিখতে পারি হচ্ছে d²x/dt²। তো সেটা থেকে আমাদের যে ইকুয়েশনটা আসবে সেটা হবে হচ্ছে d²x/dt² + k/m = 0। এটা হচ্ছে আমাদের সরলছন্দিত স্পন্দনের বা সরলছন্দিত গতির একটা ব্যবকলনের সূত্র। আমরা আরেকভাবে এটা লিখতে পারি, আমরা যেমন জানি হচ্ছে a = আমরা একটু আগেই পড়ে আসছি ω²x, বা সেটা থেকে তাহলে আমরা লিখতে পারবো d²x/dt² + ω²x = 0। এটা হচ্ছে সরলছন্দিত স্পন্দনের আরেকটা
ব্যবকলনীয় সমীকরণ। এই দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কে বাই এম, আর এখান থেকে আমরা বলতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। এবার আমরা এটা একটা ম্যাথ দেখি, খুবই সহজ একটা ম্যাথ। চলো আমরা এই ম্যাথটা দেখি। এবার আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ভর দেওয়া 5 কেজি এবং যে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর আমাদের বলা হয়েছে বের করতে হবে যে স্প্রিং ধ্রুবকের মানটা কত। আমরা যদি এখানে দেখি আমাদের হচ্ছে বলা হচ্ছে এরকম অনেকটা, যে হচ্ছে একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর শেষে হচ্ছে আমরা একটা 5 কেজি ভরের হচ্ছে একটা বস্তু ঝুলিয়ে দিয়েছি, এটা হচ্ছে 5 কেজি। তাহলে আমাদের বের করতে হবে এটাতে যে বৃদ্ধিটা হয়েছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে এখানে আমাদের স্প্রিং যেটা ব্যবহার করা হয়েছে সেটা স্প্রিং ধ্রুবকের মানটা আসলে কত। আমরা একটু আগে ফর্মুলা যেটা শিখে এসেছি সেটা হচ্ছে F ইজ ইকুয়াল টু কে এক্স। আমাদের এখানে বলের মান ডিরেক্টলি না দিয়ে আমাদের হচ্ছে একটি ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে, তো আমরা যদি এটার ওজনটা বের করি এটার ওজন হবে হচ্ছে এম জি, এটাই হবে কি প্রযুক্ত বলের মান। তাহলে আমরা এখানে এফ এর জায়গায় ব্যবহার করব এম জি ইজ ইকুয়াল টু হচ্ছে কে এক্স। তাহলে আমরা এম এর বসাইতে পারি হচ্ছে 5, এটা হচ্ছে 9.8 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কে এর মান হলো আমাদের দেওয়া নেই, আমরা সেটা বের করব। আর এক্স এরটাই একটু খেয়াল করতে হবে যে আমরা 2 দেওয়ার জায়গায় আমরা কিন্তু এটা মিটারে কনভার্ট করতে হবে, কারণ এখানে সবকিছুই হচ্ছে পার মিটারে দেওয়া। সো আমরা এখানে 0.02 মিটারে কনভার্ট করলাম। আমরা যদি জাস্ট এটাকে 100 দিয়ে ভাগ করি তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এটা আসতেছে 0.02। তাহলে আমরা এখানে যদি ভাগ করি কে সমান হবে হচ্ছে 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.02। এটাকে যদি আমরা অন্যভাবে লিখি তাহলে 9.8 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমরা এখানে পাবো 2.5 ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে 9.8। তাহলে আমরা এখানে পাচ্ছি 250 ইন্টু 9.8। তাহলে 250 ইন্টু 9.8 যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা হলো এটা পাবো। তার মানে আমাদের এখানে আসবে হচ্ছে, আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসার কথা 24,500 নিউটন পার মিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 24,500 নিউটন পার মিটার। এখানে আমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি একটু ডিফারেন্ট। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 4d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 100x ইজ ইকুয়াল টু 0। এখানে হচ্ছে আমার কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে, তার মানে আমাদের ওমেগার মানটা হচ্ছে এখানে বের করতে হবে। আমরা যদি একটু আগে যাই তাহলে আমরা এই ফর্মুলাটা হচ্ছে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সরল সন্ধিত গতির ব্যবকলনীয় সমীকরণ। তাহলে আমরা যদি এখানে এটার সাথে তুলনা করি তাহলে আমাদের নর্মাল সমীকরণটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সাথে একটা হচ্ছে সহগ আছে, আর আমাদের অ্যাকচুয়াল সমীকরণে হচ্ছে কোনো সহগ নেই। তো আমাদের প্রথমে যে কাজটা থাকবে এটাতে সহগটা হচ্ছে রিমুভ করা। তাহলে আমরা যদি 4 কমন নিয়ে নিই তাহলে হচ্ছে আমরা পাবো 25x ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে যদি 4টা এবার ভাগ করি তাহলে পাচ্ছি হলো ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 25x ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার যদি আমরা এই সমীকরণ দুটির তুলনা করে দেখি তাহলে হচ্ছে আমরা দেখব যে হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ারের যে মানটা আসছে সেটা হচ্ছে 25। তাহলে সেখান থেকে আমরা ওমেগা সমান পাবো হচ্ছে 5। তাহলে আমাদের কৌণিক কম্পাঙ্ক হচ্ছে 5 পার সেকেন্ড। আমরা এবার আরেকটু একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখব, যেটা হচ্ছে এতক্ষণ তো আমরা যেসব ম্যাথ করেছি সেখানে হচ্ছে একটা স্প্রিং ব্যবহার করেছে, কিন্তু এমনও হতে পারে যে আমরা দুটো স্প্রিংকে হচ্ছে সমান্তরালে যুক্ত করতে পারি বা দুটো স্প্রিংকে হচ্ছে শ্রেণীতে যুক্ত করে দিতে পারি। এতে আমাদের যে স্প্রিং ধ্রুবকটা ছিল সেটার মান হচ্ছে পরিবর্তন হয়ে যাবে। এটা কিভাবে বের করব সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে হচ্ছে আমরা যেমন দুইটার ক্ষেত্রে যদি আমরা বলি এখানে যে বলটা কাজ করতেছে সেটা এফ, সো আমরা বললাম যে প্রথম স্প্রিংটা পাচ্ছে হচ্ছে F1 পরিমাণ বল আর দ্বিতীয় স্প্রিংটা পাচ্ছে F2 পরিমাণ বল।
এটা যদি হয় তাহলে আরেকটা জিনিস হচ্ছে দেখে নেই, যেহেতু দুটি হচ্ছে একই বস্তুর সাথে যুক্ত, তার মানে দুটিরই প্রসারণ হচ্ছে সমান হবে। তার মানে এটার যদি প্রসারণ হয় এক্স, ওরও প্রসারণ হবে হচ্ছে এক্স পরিমাণ। তাহলে আমরা যদি ফর্মুলা লিখি তাহলে F1 প্রথম স্প্রিংটার জন্য F1 হবে হচ্ছে K1 ইন্টু এক্স। আবার আমরা যদি দ্বিতীয় স্প্রিংটার জন্য লিখি তাহলে F2 সমান হবে হচ্ছে K2 ইন্টু এক্স। আর আমরা যদি পুরো প্রক্রিয়াটাতে যদি ধরে নেই যে হচ্ছে নতুন যেই স্প্রিং ধ্রুবকটা তৈরি হবে সেটা Kp, তাহলে আমরা পুরোটার জন্য লিখতে পারি F ইজ ইকুয়াল টু আসলে হচ্ছে Kp ইন্টু এক্স। এখন যেহেতু সবগুলোর প্রসারণ সমান, আমরা আরেকটা জিনিস সেখানে করতে পারি, F যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে F1 আর F2 এর সমষ্টির সমান। সো F1 আমাদের এখানে হচ্ছে K1 প্লাস ইন্টু এক্স প্লাস হচ্ছে K2 ইন্টু এক্স। আবার আমরা F সমান জানি হচ্ছে Kp ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি Kp সমান হবে হচ্ছে K1 প্লাস K2। তো এখান থেকে আমরা প্রথম ফর্মুলাটা পেয়ে যাচ্ছি যে হলো Kp সমান হচ্ছে K1 প্লাস K2। এবার যদি আমরা দ্বিতীয় স্প্রিংটার দিকে খেয়াল করি, এখানে হচ্ছে দুটি স্প্রিং আছে, বাট এগুলো হচ্ছে শ্রেণীতে যুক্ত। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যদি এখানে খেয়াল করি, এখানে যদি F বল নিচের দিকে কাজ করে, আগের ক্ষেত্রে যদিও বলটি ডিভাইড হয়ে গিয়েছিল, এখানের ক্ষেত্রে বল দুটির ক্ষেত্রে বলের পরিমাণ হবে হচ্ছে সমান। তার মানে প্রথম স্প্রিংটি নিবে F পরিমাণ বল, দ্বিতীয় স্প্রিংটি নিবে F পরিমাণ বল। কিন্তু এখানে যেহেতু স্প্রিংগুলো নিজের মতো করে প্রসারিত হতে পারবে, তার মানে আমরা ধরে নিলাম প্রথম স্প্রিংটি প্রসারিত হবে x1 পরিমাণ এবং দ্বিতীয় স্প্রিংটি প্রসারিত হবে x2 পরিমাণ। এই ক্ষেত্রে তাহলে আমরা যদি ফর্মুলাটা লিখি তাহলে F ইজ ইকুয়াল টু হবে হচ্ছে K1 ইন্টু x1, আর এটির ক্ষেত্রে হবে হচ্ছে F ইজ ইকুয়াল টু K2 ইন্টু x2। আর পুরো স্প্রিংটা যদি একই সাথে কাজ করে, আমরা যদি পুরো স্প্রিংটা স্প্রিং ধ্রুবক ধরে নিই Ks পরিমাণ, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি F ইজ ইকুয়াল টু Ks ইন্টু এক্স। এবার আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে x হবে হচ্ছে x1 আর হচ্ছে x2 এর সমষ্টির সমান। তাহলে আমরা এখানে থেকে x1টা আগে বের করে নিই, x1 সমান আসবে হচ্ছে F1 বাই K1। একইভাবে আমরা x2 বলতে পারি হচ্ছে F বাই K2। আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমরা যদি এখানে চেঞ্জ করি তাহলে এটা হবে হচ্ছে F বাই Ks ইজ ইকুয়াল টু, আমরা তাহলে এখানে লিখতে পারি F বাই K1 প্লাস হচ্ছে F বাই K2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 1 বাই Ks ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1 বাই K1 প্লাস হচ্ছে 1 বাই K2, যেটা হচ্ছে আমাদের এখানে দাও। তো আমাদের যদি হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আসে, তো এই দুটো জিনিস হচ্ছে জানা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেওয়া আছে L দৈর্ঘ্যে একটি স্প্রিং ধ্রুবক হচ্ছে K, সেটাকে আমরা হচ্ছে সমান 4টা ভাগে ভাগ করব। তাহলে প্রত্যেকটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবকটা কত হবে সেটা বের করতে হবে। এটা একটা শর্টকাট টেকনিক আছে, বাট তার আগে আমরা এটার আগে প্রসেসটা জেনে নিই, তারপর আমরা তোমাদের শর্টকাটটা করব। এখানে আমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের একটা L দৈর্ঘ্যের হচ্ছে স্প্রিং দেওয়া, সেটাকে বলা হচ্ছে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের স্প্রিংটা, যেটার হচ্ছে স্প্রিং ধ্রুবক হচ্ছে K। তাহলে আমাদের তারপর বলা যে এখানে আমরা এটাকে সমান 4টা ভাগে হচ্ছে ভাগ করব। এই ভাগ করার ফলে যে আমাদের নতুন স্প্রিং ধ্রুবকটা তৈরি হয়েছে প্রত্যেকটা ভাগের জন্য সেটা হচ্ছে কত বের করতে হবে। এটা অনেকটা হচ্ছে শ্রেণীতে যুক্ত করার মতো হয়ে গেল। তাহলে আমরা ধরে নিলাম যে যেহেতু এখানে প্রত্যেকটা সমান ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটার আসলে কি স্প্রিং ধ্রুবকের মান সেম হবে। তাহলে আমরা এটা যদি K প্রাইম হয়, এটা হবে K প্রাইম, তৃতীয়টা হবে K প্রাইম, আর এটা হবে হচ্ছে K প্রাইম। তাহলে এটা থেকে আমরা বলতে পারি যে হচ্ছে আমরা যদি শ্রেণী সমান সূত্রটা আমাদের মনে থাকে, 1 বাই K ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই K প্রাইম প্লাস হচ্ছে 1 বাই K প্রাইম প্লাস হচ্ছে 1 বাই K প্রাইম প্লাস হচ্ছে 1 বাই K প্রাইম, 4টার জন্য। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা যেটা পাবো 4 বাই K প্রাইম, 1 বাই K ইজ ইকুয়াল টু 4 বাই K প্রাইম। তাহলে হচ্ছে K প্রাইম সমান আমরা লিখতে পারি 4K। তার মানে আমাদের প্রত্যেকটার স্প্রিং ধ্রুবকের মান হয়ে যাবে 4 গুণ।
এখন এখানে শর্টকাটটা কি, এখানে শর্টকাটটা হচ্ছে যদি আমরা এরকম কখনো পাই যে হচ্ছে একটা স্প্রিংকে সমান 3টি ভাগে বা সমান 4টি ভাগে বা সমান 5টি ভাগে ভাগ করা হয়েছে, তাহলে আমাদের যত ভাগে ভাগ করা হয় প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক হচ্ছে তত গুণ হয়ে যায়। তাহলে তোমরা যদি এখানে লক্ষ্য করো আমরা 4 ভাগে ভাগ করেছি আর প্রত্যেকটা স্প্রিং ধ্রুবকও হয়ে গেছে হচ্ছে 4 গুণ। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরল দোলক। আর সরল দোলকে যে পার্টিকুলার ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সরল দোলকের দোলনকালে কি কি পরিবর্তন হয়। তো প্রথমে আমাদের একটা সরল দোলক যদি আমরা দেখি, সরল দোলকে আমরা হচ্ছে একটা ছেদবিন্দু বা যেটাকে আমরা হচ্ছে সাম্যাবস্থা বলে নিচ্ছি। আমরা একটু আগেও জেনেছি যে হচ্ছে আমরা একটা দোলনকাল কখন সম্পন্ন হবে বলবো, যখন হচ্ছে এখান থেকে শুরু করে এটি গিয়ে আবার আগের অবস্থায় ফেরত আসবে, তখন হচ্ছে আমরা বলবো যে একটা দোলন সম্পন্ন হয়েছে। এবার আমরা এটার কিছু পার্টিকুলার শর্ত থাকবে। প্রথম শর্তটা হচ্ছে যে হলো এখানে বিস্তারটা অল্প হতে হবে। বিস্তারটা অল্প হওয়া মানে কি, এখানে হচ্ছে আমাদের যে কৌণিক বিস্তারটা সেটা আমরা সাধারণত ম্যাক্সিমাম যেটা অ্যালাউ করি সেটা হচ্ছে 4 ডিগ্রি পর্যন্ত। এখন আমাদের যদি হচ্ছে সরল দোলকের সূত্র 4টা, প্রথম সূত্রটা হচ্ছে সমকালের সূত্র। সমকালের সূত্রটা কি, সেটা হচ্ছে বলা যদি হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা কি, কার্যকরী দৈর্ঘ্য। এখানে আমাদের কার্যকরী দৈর্ঘ্য কোনটা, এখান থেকে শুরু করে এটার বব পর্যন্ত, তার মানে এই পর্যন্ত যেই লেন্থটা ববের সেন্টার পর্যন্ত যেই লেন্থটা সেটাকে আমরা বলি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য বা এল। আর জি তো অভিকর্ষ ত্বরণ তোমরা জেনে আসছো। তো এখানে বলা যে যদি আমরা দৈর্ঘ্য আর হচ্ছে যদি ত্বরণটা সমান রাখি বা কনস্ট্যান্ট রাখি, তাহলে প্রতিটা দোলনের জন্য আসলে সমান সময় লাগবে, সময়ের কখনো হচ্ছে চেঞ্জটা হবে না। এরপরের সূত্রটা হচ্ছে যদি আমাদের জি এর মান কনস্ট্যান্ট থাকে, তখন আমাদের যে দোলন কালটা সেটা হচ্ছে ডিপেন্ড করবে এল এর উপর। যদি আমরা দৈর্ঘ্যটা বৃদ্ধি করি তাহলে আমাদের দোলন কালও বৃদ্ধি পাবে। কি হারে বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বৃদ্ধির বর্গমূলের আকারে। তার মানে আমরা এটা থেকে কিভাবে বলতে পারি, এটা হচ্ছে এলটাকে দ্বিগুণ করি, 2 গুণ করলাম, তাহলে আমাদের টিটা হবে হচ্ছে √2 গুণ। তাহলে এখানে আমরা এই জিনিসটাকে আবার অন্যভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে T1/T2 হচ্ছে L1/L2 যদি এখানে জি এটা কনস্ট্যান্ট থাকে। তার মানে আমাদের হচ্ছে দুইটা যদি আমাদের দোলনকাল থাকে আর দুইটা যদি আমাদের দৈর্ঘ্য থাকে, আমাদের হচ্ছে এই ফর্মুলা থেকে আমরা সাধারণত হচ্ছে দৈর্ঘ্য বা হচ্ছে দোলনকালের কি পরিবর্তন হবে সেগুলো বের করে ফেলতে পারি। এরপরে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে এল যদি কনস্ট্যান্ট থাকে, তার মানে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, জি এর উপর কিভাবে ডিপেন্ড করবে, এটা বোঝাচ্ছে হলো যে আমাদের জি এর মান যদি বাড়ে তাহলে টি এর মান হচ্ছে কমবে। কিভাবে, বর্গমূল আকারে। তার মানে দোলনকালটা হচ্ছে জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝাচ্ছে হলো এরকম, যদি আমরা জিটাকে 3 গুণ করি তাহলে টি হবে হচ্ছে 1/√3 গুণ। এটাকে আমরা যদি হচ্ছে ইকুয়েশন আকারে লিখতে চাই তাহলে এটা অনেকটা হবে হচ্ছে এরকম, T1/T2, যেহেতু এই ক্ষেত্রে হচ্ছে ছিল হলো সমানুপাতিক, সেটার জন্য আমাদের হচ্ছে T1/T2 √L1/L2 ছিল। যেহেতু এটা ব্যস্তানুপাতিক, আমাদের এটার ইকুয়েশনটা হবে হচ্ছে অনেকটা এরকম, T1/T2 √G2/G1। এবার আমরা যদি পরেরটায় আসি, এবার হচ্ছে আমাদের লাস্টের যেটা সেটা হচ্ছে আমরা বলি ভরের সূত্র। এটা হচ্ছে যদি আমাদের এল কনস্ট্যান্ট থাকে আর জি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের দোলনকাল ববের মানে বব হচ্ছে এই নীল বস্তুটা, এই ববের ভর, আয়তন, উপাদান কিছুর উপরই হচ্ছে নির্ভর করবে না। তার মানে সরল দোলকের দোলনকাল শুধুমাত্র চেঞ্জ হতে পারবে হচ্ছে যদি আমরা দৈর্ঘ্য চেঞ্জ করি বা আমরা যদি শুধু জি এর মানটা চেঞ্জ করি। এই দুইটা ছাড়া কোনো কারণে হচ্ছে সরল দোলকের দোলনকাল পরিবর্তন হবে না। এখন এই ক্ষেত্রে যদি হচ্ছে জি আর এল যে কোনো একটা কনস্ট্যান্ট না থেকে দুটি যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা লিখতে পারি হচ্ছে এভাবে, T is proportional to √L/G। আমরা আগেও জেনে আসছি যদি হচ্ছে আমাদের সমানুপাতিক চিহ্নটা যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। এখানে সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে 2π। তাহলে আমরা জানি ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম যে T is equal to
2π√L/g। তাহলে এবার আমরা এটার কিছু ম্যাথ করে আসি। প্রথমে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে সরল দোলকের বিস্তার যদি আমরা দ্বিগুণ করি তাহলে পর্যায়কাল কত হবে। আবার একটু কোশ্চেনটা একটু আবার লক্ষ্য করো, কোশ্চেনটা একটু ঝামেলা আছে। বিস্তার দ্বিগুণ করলাম, আমরা কিন্তু এখানে দৈর্ঘ্য দ্বিগুণ করিনি, আমরা এখানে অভিকর্ষ ত্বরণের মানও দ্বিগুণ করিনি, শুধুমাত্র যে চেঞ্জটা করছি সেটা হচ্ছে বিস্তারটা দ্বিগুণ করলাম। তাহলে এখানে কি কোনো চেঞ্জ হবে? অবশ্যই না। এখানে যেহেতু আমরা আগেই বলে আসছি দৈর্ঘ্য আর শুধুমাত্র অভিকর্ষ ত্বরণের উপর হচ্ছে পর্যায়কাল ডিপেন্ডেন্ট, সো এখানে বিস্তার দ্বিগুণ করি, 4 গুণ করি, 5 গুণ করি, যাই করি না কেন এটার হচ্ছে পর্যায়কাল অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে এবার আমরা দ্বিতীয় ম্যাথটিতে আসি। এখানে দেওয়া আমাদের দৈর্ঘ্য হচ্ছে অপরটির দ্বিগুণ, তার মানে আমাদের এখানে যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে দ্বিগুণ করা হয়ে গেল। বলা যে দোলনকাল যদি 3 সেকেন্ড হয় তাহলে প্রথমটি দোলনকাল কত হবে। তাহলে আমরা একটু আগেই যদি জেনে আসি, ভালো করে যদি আমরা দেখে থাকি তাহলে দেখবো যে দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি আমাদের দোলনকাল হবে হচ্ছে √2 গুণ। তাহলে আমাদের যদি 3 সেকেন্ড থাকে আমাদের দোলনকাল হয়ে যাবে হচ্ছে এটার √2 গুণ। তাহলে আমরা 3 ইন্টু বলতে পারি হচ্ছে 1.414। তাহলে সেটা থেকে গুণ করলে আমরা পাবো 4.24। তার মানে আমার আসলে দোলনকালটা হবে হচ্ছে 4.24 সেকেন্ড। আমরা যদি এর পরের ম্যাথটিতে যাই, এই ম্যাথটা একটু ডিফিকাল্ট, তাই আমি তোমাদের বলবো যে হচ্ছে একটু ভালো করে দেখার জন্য। এখানে আমাদের কয়েকটা জিনিস হচ্ছে একটু দেখা লাগবে। প্রথমে বলা যে কোনো একটি ব্যক্তি একটি স্থির লিফটের ভেতর একটি সরল দোলকের দোলনকাল পান হচ্ছে টি সময়। যদি লিফটটি g/3 ত্বরণে উপরের দিকে উঠে তাহলে হচ্ছে পর্যায়কালটা কত হবে। তাহলে আমরা ধরে নিলাম যে প্রথমে ইনিশিয়ালি যখন হচ্ছে সে স্থির ছিল তখন g1, তখন হচ্ছে g1 এর মান হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমান, আর t1 ছিল হচ্ছে t। এরপরে আমাদের যখন হচ্ছে g/3 ত্বরণে উপরের দিকে উঠবে, আমরা জানি যদি হচ্ছে কোনো কিছু g/3 ত্বরণে উপরের দিকে উঠে তাহলে অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ হয়ে যায় হচ্ছে g প্লাস g/3। কারণ যখন উপরের দিকে উঠে আমাদের অভিকর্ষ ত্বরণের মান বাড়ে, যখন নিচের দিকে নামে তখন অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কমে। তাহলে এই ক্ষেত্রে আমাদের নতুন যে অভিকর্ষ ত্বরণটা পাবো সেটা হবে হচ্ছে 3g প্লাস g ডিভাইডেড বাই 3, বা আমরা লিখতে পারি 4g ডিভাইডেড বাই 3। তার মানে যখন উপরের দিকে উঠবে তখন ত্বরণের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে হলো 4g/3। আর তখন হচ্ছে আমাদের t2 এর মানটা কত হবে বা দোলনকালটা কি রূপ চেঞ্জ হবে আমাদের হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, যেটি হচ্ছে t2/t1 ইজ ইকুয়াল টু হচ্ছে √g1/g2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি t2 সমান হবে হচ্ছে √g1 এর মান হচ্ছে কত g, আর g2 এর মান হচ্ছে 4g/3 ইন্টু হবে হচ্ছে আমাদের t1টা। t1 সমান আমরা কত জানি, t বসাই দিলাম। তাহলে হচ্ছে আমাদের এবার এখানে কাটাকাটি যাবে কি, g আর g হচ্ছে কাটা চলে যাবে, 3টা হচ্ছে উপরে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 3/4 ইন্টু হচ্ছে t। এখানে যদি আমরা রুট করি তাহলে আমরা এটা পাবো √3/2 ইন্টু হচ্ছে t। তার মানে আমার অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে b। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে √3/2 ইন্টু t। এবার আমরা একটা গ্রাফের ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে 2014-15-তে এসেছিল। আমাদের এখানে একটু কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করি। মুক্তভাবে পরন্ত একটি বস্তুর ত্বরণ হচ্ছে জি নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র হচ্ছে বিভিন্ন দৈর্ঘ্য পরিবর্তন করে সে হচ্ছে দোলনকালগুলো হচ্ছে পরিমাপ করেছে। এরপরে সে হচ্ছে t² বনাম l এর লেখচিত্রে হচ্ছে তার ঢালটা বের করলো। ঢাল বের করলে এরপর সে হচ্ছে জি এর মানটা কত সেটা হচ্ছে বের করতে যাচ্ছে। এখানে একটু যদি আমরা লক্ষ্য করি, আমরা হচ্ছে জানি t ইজ ইকুয়াল টু হচ্ছে 2π√L/g। আমরা যদি এটাকে স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে t² ইজ ইকুয়াল টু 4π² ইন্টু L/g। আমরা যদি এটা এবার তুলনা করি y ইজ ইকুয়াল টু mx এর সাথে,
তাহলে আমাদের গ্রাফটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যে হচ্ছে এই বরাবর হলো আমরা দিলাম এল এর মানগুলো, আর এই বরাবর দিলাম হচ্ছে টি এর মানগুলো। যেহেতু এটা হচ্ছে y = mx, মূল বিন্দুগামী একটা সরল রেখা, তাহলে এটা হবে হচ্ছে আমাদের ঢাল, এই ঢালটার হচ্ছে আমাদের s। তাহলে এখানে s এর মানটা হচ্ছে আসলে আমরা বা ঢালটা বা হচ্ছে আমরা যদি এখানে ঢাল m এর চিন্তা করি, তাহলে আমরা এটা এখানে লিখতে পারি এটাকে t² = 4π² / g ইন্টু হচ্ছে l। তাহলে এই অংশটা আমাদের কাজ করছে হলো ঢাল হিসাবে। তার মানে আমাদের এখানে s = হচ্ছে 4π² / g। তাহলে এখান থেকে যদি আমরা g এর মানটা বের করতে চাই, g হবে হচ্ছে 4π² / s। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে 4π² / s, যেটা হচ্ছে অপশন বি। এবার হচ্ছে আমরা চতুর্থ টাইপের ম্যাথগুলোতে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড দোলক এবং সেকেন্ড দোলকের যে ত্রুটিগুলো সেগুলো নিয়ে। প্রথমে আমাদের জানা দরকার সেকেন্ড দোলকটা আসলে কি। সেকেন্ড দোলকটা খুবই সিম্পল একটা জিনিস, যেটা হচ্ছে যেগুলোর হচ্ছে দোলনকাল 2 সেকেন্ড, আমরা সেগুলোকে সাধারণত হচ্ছে বলি সেকেন্ড দোলক। এখন এখানে কয়েকটা জিনিস একটু জেনে রাখা ভালো। সেকেন্ড দোলক ইউজ করে আমরা সাধারণত হচ্ছে সময় নির্ণয় করি। কিভাবে? যেমন আমরা জানি আমাদের একটা দোলন যদি হচ্ছে কমপ্লিট হয়, তখন আমরা বলি হচ্ছে সেটাকে দোলনকাল। তাহলে সেটা হচ্ছে এখানে আসা, এখান থেকে হচ্ছে আবার ব্যাক করে আবার এখানে আসা, অথবা আমরা এভাবে বলতে পারি একটা যদি সরল দোলক থাকে, সে হচ্ছে এখানে আসবে, তার সর্বোচ্চ বিস্তার হবে, আবার হচ্ছে ব্যাক করবে। যখন ব্যাক করবে সেটাকে আমরা বলছি হলো একটা দোলন সম্পন্ন করছে। এই ক্ষেত্রে তাহলে একটা দোলন মানে আমরা বলতে পারি 2টা অর্ধ দোলন। তাহলে এখন 2টা অর্ধ দোলন দিতে তাহলে সময় লাগছে হচ্ছে 2 সেকেন্ড করে সেকেন্ড দোলকের ক্ষেত্রে। তাহলে একটা অর্ধ দোলন দিতে হচ্ছে সময় লাগবে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা জাস্ট অর্ধ দোলন যদি কাউন্ট করি, সেখান থেকে হচ্ছে আমরা সময়টা বের করে ফেলতে পারি। এখন আমরা যদি একদিনের হিসাব করি, আমরা জানি একদিনে হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমরা পাবো মিনিটে, সেটাকে যদি আবার 60 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে সেকেন্ডে, যেটা হচ্ছে 86,400 সেকেন্ড। তাহলে একটা সেকেন্ড দোলক যেহেতু প্রতি সেকেন্ডে একটি করে অর্ধ দোলন দেয়, তাহলে সে এত সেকেন্ডে নিশ্চয়ই একই পরিমাণ অর্ধ দোলন দিবে। তার মানে সে 86,400 সেকেন্ডে 86,400টি হচ্ছে অর্ধ দোলন দিবে। এখন ত্রুটিগুলো কি? ত্রুটিগুলো হচ্ছে যদি কোনো একটি সেকেন্ড দোলক যদি ধীরে চলে বা হচ্ছে দ্রুত চলে, তাহলে যে চেঞ্জটা হবে। যেমন যদি হচ্ছে কোনো একটি অর্ধদোলন যদি ধীরে চলে, তাহলে কি হবে? সে তো নিশ্চয়ই এত সেকেন্ডে এতটি অর্ধদোলন দিতে পারবে না, সে তার চেয়ে কম দিবে। তার মানে সে 86,400 থেকে অবশ্যই কিছু হলেও কম পরিমাণ দোলন দিবে। এতে আমাদের যে সময়ের কাউন্টটা হবে সেটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে যদি কোনো একটি সেকেন্ড দোলক যদি দ্রুত চলে, তাহলে সে নিশ্চয়ই 86,400 সেকেন্ডে অবশ্যই তার চেয়ে হচ্ছে বেশি অর্ধদোলন দিবে। এটাতে যে চেঞ্জটা হবে, আমাদের যে সেকেন্ড দোলকটা ছিল সেটা দোলনকাল আর 2 সেকেন্ড থাকবে না, সেটা হয় বেড়ে যাবে, না হয় হচ্ছে কমে যাবে। এটার চেঞ্জটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখি, যদি সেকেন্ড দোলকের x সেকেন্ডে ধীরে চলে, x সেকেন্ড ধীরে চলা মানে কি বোঝায়? তার মানে সে হচ্ছে 86,400 সেকেন্ডে আগের চেয়ে কম দোলন দিবে। তার মানে আমরা ধরে নিলাম যদি x সেকেন্ড সে ধীরে চলে, তাহলে সে কম দোলন দিবে হচ্ছে 86,400 মাইনাস xt। তাহলে সে যদি একটা অর্ধ দোলন দিতে চায়, তাহলে তার সময় লাগবে হচ্ছে 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস x। তাহলে সে 2টা অর্ধ দোলন দিতে সময় লাগবে হচ্ছে 2 ইন্টু 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস x। এখন আমরা যদি 2টা অর্ধ দোলন দিতে যে সময়টা লাগে সেটা যদি হিসাব করি, তার মানে কি বোঝায়? এটা হচ্ছে যাবে একটা অর্ধ দোলন, আবার আসবে এটা আরেকটা অর্ধ দোলন। এই 2টা অর্ধ দোলন দিতে তার যে সময়টা লাগবে সেটাকে আমরা বলি হচ্ছে দোলনকাল। তাহলে এই ক্ষেত্রে আমরা যে দোলনকালটা পাবো সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে গেল হচ্ছে এটা। আর আমরা যদি এখানে খেয়াল করি, এটা হচ্ছে 86,400 এর চেয়ে ছোট। তার মানে এটাতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে 2 সেকেন্ডের বেশি।
তার মানে যখন সেকেন্ড দোলকটা ধীরে চলে তখন আমাদের সেকেন্ড দোলকের দোলনকাল আর 2 সেকেন্ড না থাকে, সেটা হয়ে যায় 2 সেকেন্ডের একটু বেশি। একইভাবে এবার যদি আমরা বলি যে 1 সেকেন্ড দ্রুত চলছে, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে সে হচ্ছে 86,400 সেকেন্ডের মধ্যে আগের চেয়ে একটু বেশি দিবে। তার মানে তার হচ্ছে অর্ধদোলন হবে 86,400 প্লাস এক্স পরিমাণ। তাহলে একটা অর্ধদোলন দিতে তার সময় লাগবে 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস এক্স। তাহলে তার দুটো অর্ধদোলন দিতে সময় লাগবে এটা। তাহলে তার হচ্ছে যে পর্যায়কালটা থাকবে সেটা আগের চেয়ে হচ্ছে, যেহেতু এখানে ভগ্নাংশতে 86,400 এর চেয়ে যেহেতু 86,400 প্লাস এক্সটা বড়, তাহলে আমরা যে দোলনকালটা পাবো সেটা হচ্ছে 2 সেকেন্ডের চেয়ে কম। তার মানে যখন হচ্ছে কোন একটা সেকেন্ড দোলক দ্রুত চলবে তার দোলনকাল 2 সেকেন্ডের চেয়ে কমে যাবে। এবার আমরা এখানে একটা ম্যাথ দেখে আসি। ম্যাথে এভাবে বলা, একটা সেকেন্ড দোলক হচ্ছে 20% হচ্ছে ধীরে চলছে, তাহলে তার দোলনকালটা কত হবে? আমরা এখানে ফর্মুলাতে যেটা জেনে আসছি সেটা হচ্ছে টি প্রাইম, এটা হচ্ছে 2 ইন্টু 86,400 ডিভাইডেড বাই হচ্ছে 86,400 মাইনাস হচ্ছে এক্স। কারণ ধীরে চলার জন্য আমরা যদি দেখে আসি আবার যে আমাদের ধীরে চলার জন্য ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে এখানে তারপর আমরা এটা করবো হচ্ছে 2 ইন্টু 86,000। আমাদের হচ্ছে এক্স এর মান ডিরেক্টলি না দিয়ে বলা যে যেটা অ্যাকচুয়াল ছিল তার 20% হচ্ছে কমে গেছে, তাহলে 86,400 ঠিক থাকবে, এটা আমরা লিখলাম। আর এটা হচ্ছে কমবে হচ্ছে 86,400 এর চেয়ে 20%টা কমে যাবে। তার মানে 20% এর জন্য হবে হচ্ছে 0.2 ইন্টু 86,400। তাহলে এটা যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের 86,400 থাকতেছে উপরে। আমরা এখানে কমন নিতে পারি, কমন নিলে আসবে হচ্ছে 1 মাইনাস 0.2, 1 মাইনাস 0.2 আর হচ্ছে 86,400 থাকতেছে। এই দুটো কাটাকাটি চলে যাবে। তার মানে আমাদের থাকবে হচ্ছে 2 ইন্টু 1 বাই 0.8, বা আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু 1 কে এখানে হয়ে যাবে হচ্ছে 10 ডিভাইডেড বাই 8। তাহলে এটা কাটাকাটি গিয়ে এটা হবে হচ্ছে 4, আর আমরা এখানে যেটা পাবো সেটা হয়ে যাবে হচ্ছে 2.5 সেকেন্ড। তাহলে আমাদের যে দোলনকালটা হবে সেটা বেড়ে হবে হচ্ছে 2.5 সেকেন্ড। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরলসন্ধিত গতির কণার যে শক্তিটা সেটা নিয়ে। এখন শক্তিটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি। প্রথমে যদি আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করি তাহলে এই বিভব শক্তিটা আসে হচ্ছে যদি আমরা যে কোনো একটা স্প্রিংকে তার সাম্যাবস্থা থেকে সংকোচন বা প্রসারণ করি তাহলেই হচ্ছে তার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। যদি আমরা একটা উদাহরণ দেখি যে এটা হচ্ছে একটা স্প্রিং যেটা তার সাম্যাবস্থা অবস্থান করছে, এটা হচ্ছে তার সাম্যাবস্থা। এখন যদি আমরা এটাকে তার সাম্যাবস্থা থেকে সংকোচন বা প্রসারণ করি তাহলে ওর মধ্যে একটা শক্তি জমা হবে। এখন আমরা ধরে নিলাম এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে প্রথমে যে দূরত্ব ছিল সেটা হচ্ছে xi, তারপরে আমরা সেটাকে আরো দূরে নিয়ে গেলাম যেটা হচ্ছে xf। তাহলে ওর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে সেটা হবে হচ্ছে হাফ ইন্টু কে, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, ইন্টু xf স্কোয়ার কোনটা, যেটা হচ্ছে এই দূরত্বটা আমরা যেখানে নিয়ে গেছি, মাইনাস হবে হচ্ছে xi স্কোয়ার। যদি এটি ঠিক সাম্যাবস্থায় অবস্থান করে তখন আমরা হচ্ছে xi সমান 0 ধরে ফেলবো, তাহলে আমরা যেটা পাবো হাফ কে এক্স স্কোয়ার। কে হলো স্প্রিং ধ্রুবকের মান আর এক্সটা হচ্ছে আমরা যতটুকু স্মরণ করেছি সাম্যাবস্থা থেকে। একইভাবে আমরা যদি একটা সরল দোলকের ক্ষেত্রে চিন্তা করি, সরল দোলকের ক্ষেত্রে একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। এই ক্ষেত্রে শুধু পার্থক্য যেটি হবে সেটি হচ্ছে এক্স এর জায়গায় আমরা এখানে যেটা ব্যবহার করব সেটি হচ্ছে সাম্যাবস্থায় থেকে ওর যেই সরণটা মানে হচ্ছে আমরা যেটা জানি ওয়াই, সেটি হচ্ছে আমরা এখানে ইউজ করব। তাহলে আমাদের যে ফর্মুলাটা আমরা পাবো সেটি হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু সঞ্চিত শক্তি যেটা হাফ ইন্টু কে ইন্টু ওয়াই স্কোয়ার।
এখানে আসলে কে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের ইউ সমান পাবো হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার। এখন আমরা যদি এটি গ্রাফটি যদি দেখি সেটি হবে হচ্ছে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে হচ্ছে এক্স ডিরেকশন বরাবর হচ্ছে ওয়াই এবং ওয়াই ডিরেকশন বরাবর হচ্ছে যে শক্তিটা বা সঞ্চিত শক্তি সেটা হচ্ছে দেখাচ্ছে। তাহলে যদি আমরা বলি যখন ওয়াই এর মান হচ্ছে 0 তখন আমরা যে সঞ্চিত শক্তিটা পাবো সেটারও মান হবে হচ্ছে 0। যদি আমরা ওয়াই এর মান এ ধরে নিই, ওয়াই এর মান এ ধরা মানে হচ্ছে সর্বোচ্চ বিস্তারে বা সর্বোচ্চ সরণে, তখন আমাদের গতিশক্তিটা হয়ে যাবে, তখন আমাদের স্থিতিশক্তিটা হয়ে যাবে হাফ কে এ স্কোয়ার। আবার যখন আমরা বিস্তারটা মাইনাস এ ধরবো, তার মানে বিপরীত দিকে যদি সর্বোচ্চ সরণ হয়, সেক্ষেত্রে ওয়াই এর মান যদি আমরা মাইনাস এ বসাই তাহলে আমরা পাবো হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তাহলে তখন আমাদের গ্রাফটা অনেকটা দাঁড়াবে হচ্ছে এমন, যেটা সর্বোচ্চ মানটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার আর সর্বনিম্ন মানটা হচ্ছে 0। সর্বোচ্চ মানটা হচ্ছে বিস্তারে এবং সর্বনিম্ন মানটা হচ্ছে সাম্যাবস্থায়। যদি এবার আমরা গতিশক্তি দেখি, আমরা গতিশক্তির সংজ্ঞা জানি হচ্ছে E is equal to half mv স্কোয়ার। তাহলে আমরা সেখান থেকে যদি v is equal to বসাই ওমেগা a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে E is equal to half m ওমেগা স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার আমরা যদি এই অংশটাকে কে লিখে দেই তাহলে হচ্ছে আমরা যে সমীকরণটা পাবো সেটি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটারও যদি আমরা গ্রাফটা একটু খেয়াল করি, আমরা একইভাবে এই বরাবর হচ্ছে দেখাবো সরণটা আর ওয়াই অক্ষ বরাবর এবার আমরা স্থিতিশক্তির জায়গায় দেখাবো হচ্ছে গতিশক্তিটাকে। তাহলে এখানে যে চেঞ্জটা হবে, এখন যখন আমরা ঠিক সাম্যাবস্থায় চিন্তা করব, তাহলে যদি y is equal to 0 হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে গতিশক্তিটা পাবো সেটা হবে হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তার মানে সেটা হচ্ছে আমরা পাবো ঠিক এই বিন্দুটাতে, সর্বোচ্চ বিন্দুতে। যদি এবার আমরা সর্বোচ্চ বিস্তারে বা সর্বোচ্চ সরণে যদি যাই, যদি y is equal to a হয় তখন আমরা পাবো হাফ কে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তখন ই কে পাবো হচ্ছে আমরা 0। একইভাবে আমরা যদি মাইনাস এও ধরি তখন আমাদের গতিশক্তি হবে 0। তাহলে আমাদের গ্রাফটা তৈরি হবে এভাবে, যেখানে সর্বোচ্চ গতিশক্তির মানও হচ্ছে সর্বোচ্চ স্থিতিশক্তির সমান, যেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। যেখানে সর্বোচ্চ গতিশক্তি আমরা পাবো সাম্যাবস্থায় এবং সর্বনিম্ন বা শূন্য পাবো হচ্ছে বিস্তারে। এখন আমরা যদি মোট যান্ত্রিক শক্তিটা বের করতে চাই, এই ক্ষেত্রে আমরা জানি ই হলো ই কে প্লাস হচ্ছে ইউ, তার মানে গতিশক্তি আর স্থিতিশক্তিকে যোগ করলে আমরা মোট যান্ত্রিক শক্তিটা পেয়ে যাব। এখন আমরা এখানে যদি হচ্ছে ফর্মুলাগুলো যদি বসাই তাহলে আমরা পাচ্ছি হাফ ই কে এর জায়গায় আমরা বসাচ্ছি হলো হাফ কে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ইউ এর জায়গায় বসাচ্ছি হচ্ছে হাফ কে ওয়াই স্কোয়ার। এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হাফ কে এ স্কোয়ার। এটাকে যদি আমরা গ্রাফে প্রকাশ করতে চাই আবার আগের মতোই, তাহলে আমরা দেখব এখানে সবসময় হচ্ছে মোট শক্তির মান হচ্ছে সমান থাকবে। এবার আমরা এবার একটা ম্যাথে চলে যাই। যদি এখানে আমাদের দেওয়া আছে যে বল ধ্রুবক, তার মানে আমরা এটাকে হচ্ছে বা স্প্রিং ধ্রুবক যেটাকে আমরা জানি সেটার মানটা হচ্ছে 300 নিউটন পার মিটার। আর আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কতটুকু আমরা সংকুচিত করলে আমাদের যে কাজের পরিমাণটা হবে সেটি হচ্ছে 1.5, সেটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে W এর মান দেওয়া আছে হচ্ছে 1.5 আর K এর মান দেওয়া হচ্ছে 300 নিউটন পার মিটার। আমরা একটু আগে জেনে আসছি W is equal to হচ্ছে হাফ K x স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে আমরা W সমান পেয়েছি হচ্ছে 1.5 is equal to হচ্ছে হাফ ইন্টু K
কে এর মান হচ্ছে 300 ইন্টু হচ্ছে এক্স এর মানটা আমাদের বের করা লাগবে। তাহলে আমরা যদি এখানে পাবো 3 = 300 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা এক্স স্কোয়ার সমান পাচ্ছি হলো 3/300, যেটা হচ্ছে হলো 1/100। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব হচ্ছে 1/10। তাহলে সেটা হবে হচ্ছে 0.1 মিটার। তার মানে আমরা যদি 0.1 মিটার হচ্ছে সংকুচিত করি তাহলে আমরা হচ্ছে 1.5 জুল কাজ করব। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন এ। এমন ম্যাথ ছাড়াও অনেক সময় আমরা হচ্ছে গ্রাফ গুলো থেকে, যেমন হচ্ছে স্থিতিশক্তির গ্রাফ বা বিভব শক্তি গ্রাফ থেকে হচ্ছে বিভিন্ন অবজেক্টিভ পাই। যেমন কোথায় হচ্ছে গতিশক্তি শূন্য বা কোথায় স্থিতিশক্তি শূন্য, কোথায় গতিশক্তি বেশি কোথায় স্থিতিশক্তি বেশি, বা হচ্ছে মোট শক্তিটা কত। তো সেটার জন্য আমরা বলবো যে হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তিটা হচ্ছে যাতে হচ্ছে ভালো করে দেখে নিই। তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর হচ্ছে আমি তোমাদের সাজেস্ট করব আমরা আজকের ক্লাসে যা যা দেখেছি তার যাতে তোমরা বই থেকে ভালো করে দেখে নাও এবং এই টাইপের ম্যাথগুলো যথেষ্টবার প্র্যাকটিস করো। আর তোমাদের যাতে বেসিক হচ্ছে এই চ্যাপ্টারের জন্য স্ট্রং থাকে সেই দিকে হচ্ছে মনোযোগ দাও। আবার আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি।